আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশরাফুল তিথি, মেডিকেল অফিসার বলছি টোটাল অ্যাস্থেটিক্স থেকে। আজকে আমরা কথা বলবো ব্রেস্ট অগমেন্টেশন নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর শরীফুল ইসলাম শরীফ স্যার। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তিথি ভালো আছো? জি স্যার। স্যার আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ব্রেস্ট অগমেন্টেশন কি? ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলছি ব্রেস্ট ইমপ্লান্ট অথবা ব্রেস্ট অগমেন্টেশন, যাই কিছু বলেন। ব্রেস্ট অগমেন্টেশন এক ধরনের কসমেটিক সার্জিক্যাল প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আমরা ব্রেস্টের সাইজ এবং শেপকে আমরা চেঞ্জ করতে পারি, অগমেন্টেশন মানে বাড়াতে পারি। অগমেন্টেশন শব্দের অর্থ বাড়ানো, আর রিডাকশন যদি হয় সেক্ষেত্রে হলো কমানো। এই অগমেন্টেশনটা আমরা দুটো পদ্ধতিতে সাধারণত করি। ফার্স্ট অফ অল যেটা দিয়ে করি সেটা হলো প্রস্থেসিস, যেটাকে বলি নর্মাল ভাষায় একদম ইমপ্লান্ট। আরেকটা প্রসিডিউর আছে আর যে ফ্যাট গ্রাফটিং, অর্থাৎ শরীরের অন্য কোথাও থেকে চর্বি নিয়ে এটাকে প্রসেস করে আমরা ব্রেস্টের মাঝে দিয়ে দিই। দ্যাট ইজ হলো যে এই দুইভাবে করা যায়, একটা ইমপ্লান্টের মাধ্যমে অগমেন্টেশন করা যায়, আরেকটা প্রসিডিউর হলো আমরা ফ্যাট গ্রাফটিংয়ের মাধ্যমে। ব্রেস্ট অগমেন্টেশনের জন্য ইমপ্লান্টসগুলো ব্যবহার করা হয়, কি কি ধরনের ইমপ্লান্টস আছে? এখানে বলে রাখি যে ইমপ্লান্ট মেইনলি দুই ধরনের, একটা স্যালাইন ইমপ্লান্ট আর একটা হলো সিলিকন ইমপ্লান্ট, সিলিকন জেল ইমপ্লান্ট। তো স্যালাইন ইমপ্লান্ট আজকাল আর তেমন ব্যবহৃত হয় না, মেইনলি ব্যবহার করি আমরা সিলিকন জেল ইমপ্লান্ট। তো সিলিকন জেল ইমপ্লান্ট যেমন আমাদের সাথে আছে সিলিকন জেল ইমপ্লান্ট, এখানে দুইটা ইমপ্লান্ট আছে। এই ইমপ্লান্ট হলো যে একটা হলো অ্যাকর্ডিং টু দ্য সাইজ অনুযায়ী, যেমন এটা হতে পারে 340, এটা হলো 400 ml, মানে একটা সাইজ অনুযায়ী হতে পারে। যেমন হলো বিভিন্ন ধরনের সাইজ হতে পারে, 300 হতে পারে, 240 হতে পারে, 60 হতে পারে, আরও বেশি হতে পারে, 450 হতে পারে বা 500 হতে পারে, মানে ভেরিয়েবল সাইজ আছে। এবং একই সঙ্গে শেপ অনুযায়ী হতে পারে, টিয়ার ড্রপ মানে দ্যাট ইজ হলে যে ওপরের দিকে একটু শার্প থাকবে এবং নিচের দিকে মোর ভলিউম থাকবে। টিয়ার ড্রপ মানে দ্যাট ইজ একটা পানির ফোঁটা পড়লে যেমন হলো নিচের দিকে পানির ফোঁটাটার অংশটা বেশি পরিমাণ থাকে এবং ওপরের দিকে কম থাকে, সেটিকে বলা টিয়ার ড্রপ। এটা একটা। আরেকটা প্রসিডিউর হলো যেটা রাউন্ড, এটা হলো রাউন্ড মানে গোলাকৃতি। এই দুই ধরনের মেইনলি ব্যবহৃত হয় ইমপ্লান্ট। একটা ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে ইমপ্লান্টে, সেটা হলো যে ওপরে সারফেসটা কি থাকবে, স্মুথ থাকবে নাকি টেক্সচার থাকবে। তো টেক্সচার মানে এখানে খাস থাকবে সেটা। তো এই টেক্সচারটা আবার হলো যে এটাকে আবার ভাগ করা হয়েছে, যেমন হলো যে মাইক্রো টেক্সচার, ন্যানো টেক্সচার, এই ধরনের। আরেকটা হলো যে আরেকটা ভাগে ভাগ করেছে লো প্রোফাইল, হাই প্রোফাইল, এই ধরনের। তো এখন আল্ট্রা মডার্ন সিস্টেমে যে আমরা যে ইমপ্লান্টগুলো ইউজ করি সাধারণত রাউন্ড থাকবে, হাই প্রোফাইল থাকবে এবং বা মাইক্রো টেক্সচার থাকবে। এই আমরা সাধারণত এই ইমপ্লান্টটা ইউজ করি, এটা হলো মোর সুইটেবল। তো ডাইরেক্ট স্মুথটা আমরা এখন ব্যবহৃত কম করি, এবং টেক্সচারের ক্ষেত্রে হলো যে মাইক্রো টেক্সচার বা ন্যানো টেক্সচার। একদম যে টেক্সচার মানে হলো যে রাফ টেক্সচার থাকবে সেটা সুইটেবল না। এভাবে বিভিন্নভাবে ইমপ্লান্টকে ভাগ করা হয়েছে। তাহলে এক ধরনের আমরা যদি সামারাইজ করি, অ্যাকর্ডিং টু শেপ অনুযায়ী হতে পারে, রাউন্ড হতে পারে, টিয়ারড্রপ হতে পারে, সাইজ অনুযায়ী বিভিন্ন ভেরিয়েবল সাইজ হতে পারে, 260 থেকে শুরু করে হতে 500-600 পর্যন্ত হতে পারে বা তারও বেশি হতে পারে। এবং সারফেস অনুযায়ী টেক্সচার স্মুথ হতে পারে, হাই প্রোফাইল, লো প্রোফাইল হতে পারে, এরকম। আর এখানে সিলিকন জেল ব্যবহার করা হয়েছে, এবং সিলিকন জেলটার মধ্যেও আবার আছে যে এটা কোহেসিভ, মোর কোহেসিভ, কুশন লাইক, এরকম কিছু থাকবে। স্যার ব্রেস্ট অগমেন্টেশন কতটুকু সময় লাগে? ব্রেস্ট অগমেন্টেশনে সাধারণত রাফলি আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগতে পারে, সব মিলিয়ে সাধারণত দুই পাশে মিলিয়ে করতে এরকম টাইম লাগে। একই সঙ্গে আমরা বলে রাখি যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, এরকমই টাইম লাগে সাধারণত। স্যার এই অপারেশনের পর স্কার কতটুকু হতে পারে? স্কার সাধারণত আমরা এটা ডিপেন্ড করে যে আমরা ইমপ্লান্টটা কতটুকু সাইজ দিচ্ছি এবং কোন জায়গা দিয়ে কাটছি সেটার উপর ডিপেন্ড করে। আমরা একই সঙ্গে বলে রাখি যে যদি একই সঙ্গে আমাদের মাস্টোপেক্সি বা ব্রেস্ট লিফট আপ লাগে,
তাহলে কিন্তু আমরা নিপুল এরিউলার দিক দিয়ে যে কাটাটা কাটছি একই সঙ্গে ব্রেস্ট লিফট আপ করছি এবং একই সাথে আমরা ইমপ্লান্ট ব্যবহার করছি। দ্যাট ইজ হলে যে এই জায়গা দিয়ে আপনার কাটলে কোনো দাগ হচ্ছে না। আরেকটা হতে পারে সাব মেমারি ইনসেশন, দ্যাট ইজ হলো ব্রেস্টের নিচ দিয়ে আমাদের কাটা, সাধারণত এখানে 1 থেকে 2 ইঞ্চির মতো হলো কাটা হয়ে থাকে। তবে আমি পেশেন্টদেরকে আশ্বস্ত করছি সেই ক্ষেত্রে হলো যে আমরা সেলাই ক্ষেত্রে খুব যত্নশীল, আমরা কসমেটিক স্টিচ দিয়ে থাকি এবং যেন দাগ না হয় সেটা সর্বাত্মক আমাদের সবসময় চেষ্টা করি। ব্রেস্ট অগমেন্টেশনে কি ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়ায় কিনা? হ্যাঁ, তা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে অনেকের মধ্যে একটা প্রচলিত ধারণা রয়েছে যে ইমপ্লান্ট ব্যবহার করলে ক্যান্সার হতে পারে বা হয় কিনা এরকম এই কোশ্চেনটা আমরা ইনভেরিয়েবলি পাই। আমি সম্পূর্ণভাবে আশ্বস্ত করছি ইমপ্লান্ট ব্যবহারে কোনো ক্যান্সার হয় না। একদিকে যেমন ব্রেস্ট ইমপ্লান্ট ব্যবহার করলে আমাদের ক্যান্সার হয় না, আরেকটা বিষয় আমি খুব সুন্দরভাবে উল্লেখ করছি, ব্রেস্ট ইমপ্লান্ট থাকাতে আমাদের ব্রেস্ট চেক আপের কোনো প্রবলেম হয় না। অর্থাৎ যদি কারো ক্যান্সার অন্য কোনো কারণেও হয়ে থাকে, যে নর্মাল প্রসিডিওরে আমরা ইমপ্লান্ট ব্যবহার না করলেও ক্যান্সার হতো, সেই ক্ষেত্রে ডায়াগনোসিসে কিন্তু আমাদের কোনো ডিলে হয় না, যার কারণে আমরা ব্রেস্ট ক্যান্সারটা একদিকে হচ্ছে না আর একদিকে ডিলে ডায়াগনোসিস হচ্ছে না, দুটোই হচ্ছে, যার কারণে পেশেন্টদেরকে আমরা খুব প্রপারলি ট্রিটমেন্টটা দিয়ে থাকতে পারি যদি নর্মালি এমনিতেই যদি ক্যান্সার ডেভেলপ করে সেই ক্ষেত্রেও। স্যার, এই সার্জারির জন্য কোনো এজ লিমিট আছে কিনা? ধন্যবাদ। এই ক্ষেত্রে হলো যে এজ লিমিটেশনটা আমরা সাধারণত একটা ব্রেস্টকে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট হতে বলি। সাধারণত এটি 18 ইয়ার্সে সাধারণত মেয়েদের ব্রেস্টটাকে ফুল ডেভেলপমেন্ট হয়ে থাকে। সেই ক্ষেত্রে সাধারণত 18 ইয়ার্সের পরে গিয়ে আমরা সাধারণত এই ব্রেস্ট ইমপ্লান্ট আমরা করতে বলি। তো নর্মালি কিছু কিছু কজ আছে যে আমরা এখানে বলে রাখি যে আমরা ব্রেস্ট ইমপ্লান্ট কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত করছি। যেমন জন্মগতভাবে অনেকে হলো ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় না, যেমন হলো পোল্যান্ড সিনড্রোম নামে এক ধরনের সিনড্রোম আছে যে এক পাশে ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে না, অন্য পাশে হবে, অথবা দুই পাশেও নাও হতে পারে। এই পোল্যান্ড সিনড্রোম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তো আমাদেরকে এটা আর্লি করতে হবে। দ্যাট ইজ হলো আমরা চাই যে ফুল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট হওয়ার সাথে সাথে তাকে আমরা ব্রেস্ট ইমপ্লান্টটা করে ফেলাম। সেই ক্ষেত্রে আমরা সাধারণত 18 বা 18 ইয়ার্সের অ্যারাউন্ড 18 ইয়ার্সে আমরা সাধারণত ব্রেস্ট ইমপ্লান্ট আমরা করে থাকি। আর নর্মালি ক্ষেত্রে আমরা যে ব্রেস্ট ইমপ্লান্টগুলো করে থাকি সাধারণত 25 থেকে 30 এই সমস্ত বয়সে সাধারণত এসে থাকে।